বিএ অনার্স 4th সেম GE4 এবং বিএ প্রোগ্রাম 6th সেম GE2 এর ক্লাস নেব। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির ওপর শর্ট কোশ্চেন। ব্যাংক ন্যাশনালাইজেশন, রিজার্ভ ব্যাংকের কাজ, এগুলোর ওপরে কিছু শর্ট প্রশ্ন তৈরি করেছি, সেগুলো বলছি। ব্যাংক ন্যাশনালাইজেশন, ব্যাংকের জাতীয়করণ কবে হয়? 1969-এ। মোট কতগুলো ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 2080। স্টেট ব্যাংকের পূর্বের নাম কি ছিল? না, ইম্পিরিয়াল ব্যাংক। কোন ব্যাংক মানি পরিমাণ এক থাকা সত্ত্বেও মানি ফ্লো বাড়িয়ে দিতে পারে? কোন ধরনের ব্যাংক মানি ফ্লোটাকে বাড়িয়ে দিতে পারে? কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক এই মানি ফ্লোটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। টাকার পরিমাণটা, যেটা টাকা ছাপানো হয় সেই পরিমাণটা একই থাকে, কিন্তু ইকোনমির মধ্যে মানি ফ্লোটা বাড়িয়ে দেয় কমার্শিয়াল ব্যাংক। আমি কমার্শিয়াল ব্যাংকের এই কাজটি কমার্শিয়াল ব্যাংক কীভাবে করে না, ক্রেডিট ক্রিয়েশন যে পদ্ধতি, সে পদ্ধতির সাহায্যে করে। কাজেই মানি ফ্লো বাড়িয়ে দেয় হলো কমার্শিয়াল ব্যাংক। আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক কোনটি? RBI। কোন ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আছে বা কোন ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে? সেটা হচ্ছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কয়টি এবং কি কি? না, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে 4টি। একটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, খোলাবাজারি কারবার, ব্যাংক রেট পলিসি, ব্যাংক রেট পদ্ধতি, ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও, পরিবর্তনীয় জমার অনুপাত, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল সিস্টেম, নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এই 4টি পদ্ধতি RBI বিভিন্ন সময়ে ব্যবহার করে থাকে ভারতের ইকোনমিকে ঠিক রাখার জন্য। ওএমওতে অর্থাৎ ওপেন মার্কেট অপারেশনে কি হয়? না, ওপেন মার্কেট অপারেশনে ঋণপত্র কেনাবেচা হয়, গভর্নমেন্ট যে বন্ডগুলো সেগুলো কেনাবেচা হয়। ব্যাংক রেট পলিসিতে কি হয়? ব্যাংক রেট বাড়ানো কমানো হয়। ভ্যারিয়েবল রিজার্ভ রেশিওতে কি হয়? না, CRR, ক্যাশ রিজার্ভ রেশিও বাড়ানো কমানো হয়। ওপেন মার্কেট অপারেশন ব্যবহার করলে কখন ইনফ্লেশনটা কমে যাবে, মুদ্রাস্ফীতি কখন কমে যাবে? না, বাণিজ্যিক ব্যাংক যখন RBI এর কাছ থেকে ঋণপত্র কিনবে তখন ইনফ্লেশন সরে যাবে। আর ওপেন মার্কেট অপারেশন যদি ব্যবহার করা হয় কখন মুদ্রা হ্রাস সরে যাবে? বাণিজ্যিক ব্যাংক RBI এর কাছ থেকে ঋণপত্র যখন যখন ঋণপত্রগুলো কিনে নেবে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে, তখন ডিফ্লেশন সরে যাবে। ব্যাংক রেট কি? না, RBI এর দ্বারা ব্যবহৃত সুদের হার যা কমার্শিয়াল ব্যাংকের ওপর RBI চার্জ করে। অর্থাৎ এটা হলো, একটু বলে দিয়ে জায়গাটা, যে কমার্শিয়াল ব্যাংকগুলো একটু যখন অসুবিধায় পড়ে তখন RBI এর কাছে তারা ঋণ আনতে চায়, RBI তাদের কাছ থেকে যে সুদের হার নেয় সেটাই হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট পলিসি ব্যবহার করলে কখন ইনফ্লেশন সরে যাবে? না, ব্যাংক রেট যদি বাড়িয়ে দেওয়া যায় তখন কিন্তু মুদ্রাস্ফীতি সরে যাবে। ব্যাংক রেট পলিসি ব্যবহার করলে কখন ডিফ্লেশন সরে যাবে? ব্যাংক রেট কমিয়ে দিতে হবে। ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও ব্যবহার করলে কখন ইনফ্লেশন সরে যাবে? না, CRRটা যদি বাড়িয়ে দেয়, ক্যাশ রিজার্ভ রেশিও, নগদ জমা অনুপাত যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও অ্যাপ্লাই করলে পারে ইনফ্লেশন সরে যেতে পারে। আবার ডিফ্লেশন কখন সরে যাবে? না, CRRটাকে কমিয়ে দিতে হবে। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কোনগুলো? এই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে OMO, ওপেন মার্কেট অপারেশন, BRP, ব্যাংক রেট পলিসি, VRR, ভ্যারিয়েবল রিজার্ভ রেশিও। এরা সবাই হলো পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি? না, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল সিস্টেম হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি RBI এর। এবার চলে যাই ট্যাক্সের চ্যাপ্টারে। ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। প্রত্যক্ষ কর যে কর ভার আর কর পাত,
একই ব্যক্তির ওপর পড়ে, যেমন তখন সেটি হচ্ছে প্রত্যক্ষ কর, যার উপর করটা আরোপ করা হয় এবং যে করটা বহন করে এই দুটোই যদি একই ব্যক্তির ওপর হয় তাহলে সেটি প্রত্যক্ষ কর। ডিরেক্ট ট্যাক্স যেমন আয়কর, সম্পত্তি কর, দান কর এগুলো। পরোক্ষ করের ক্ষেত্রে কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আবার এই যে কর ভার এবং করপাত ভিন্ন ব্যক্তির ওপর বর্তায়, যেমন সেল ট্যাক্স। যে কোনো একটা কোম্পানির মালিক উৎপাদন করেছে, সে ট্যাক্সটা দিয়ে দিল, তার পরিবর্তে সে কী করে, সেই ট্যাক্সের টাকাটা তুলে নেয়, সেই প্রোডাক্টের ওপরে একটা ট্যাক্স বসিয়ে দেয় যাতে জনগণ সেটা দিতে বাধ্য থাকে। এবং তাহলে কি হলো, যে করটা আরোপ করা হলো একজনের ওপর, চলে গেল অন্য মানুষের ওপর, সেই ভারটা চলে গেল। সেই জন্য এটা হলো পরোক্ষ ট্যাক্স, পরোক্ষ কর। এটা হলো সেল ট্যাক্স। ভারতীয় যুক্তরাষ্ট্রে সরকারি আয় ব্যয় ব্যবস্থাটি কী ধরনের? যে যুক্তরাষ্ট্রীয় ধরনের, সেখানে কেন্দ্র আছে, রাজ্য আছে, তাদের মধ্যে রাজস্বের যে রেভিনিউয়ের যে উৎস এবং সংগৃহীত রাজস্বের বন্টন ভারতীয় সংবিধান দ্বারা নির্ধারিত। এটা বন্টনটা হয় সংবিধানে, এটা লেখা আছে সংবিধানের। ভারতীয় সংবিধানে রাজস্বের উৎসগুলোকে মূলত দুটো তালিকায় ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? একটা হচ্ছে কেন্দ্র তালিকা আর একটা হলো রাজ্য তালিকা। কেন্দ্র তালিকায় কি থাকবে না, আন্তঃরাজ্য সংশ্লিষ্ট উৎসগুলো আছে, আর রাজ্য তালিকায় স্থানীয় উৎসগুলো আছে। এছাড়া আছে যুগ্ম তালিকা। কেন্দ্র সরকারের কর রাজস্বের একটি উদাহরণ দাও। ধরুন যেমন কোম্পানি কর, কেন্দ্র ধার্য করে, সংগ্রহ করে, কিন্তু ভোগ করে রাজ্য সরকার। কোনগুলো না, অকৃষি সম্পত্তির ওপর উত্তরাধিকার কর, রেল মাশুলের ওপর ধার্য কর, এগুলো কেন্দ্র ধার্য করে দেয় আর ভোগ করে রাজ্য সরকার। কেন্দ্র সরকারের ব্যয় কোনগুলো না, দু রকমের ব্যয় আছে, উন্নয়নমূলক ব্যয় আর অনুন্নয়নমূলক ব্যয়। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, শ্রম ও নিয়োগ, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র এবং অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্র, রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার জন্য কেন্দ্রীয় অনুদান, গ্র্যান্টস এইড ইত্যাদি হলো উন্নয়নমূলক ব্যয় কেন্দ্র সরকারের। আর অনুন্নয়নমূলক ব্যয় হলো প্রশাসনমূলক, সেবা, প্রতিরক্ষা এগুলো। সেরকম রাজ্য সরকারেরও আয় আছে, রাজ্য সরকারেরও ব্যয় আছে। রাজ্য সরকারের আয় কর রাজস্ব। রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কর রাজস্বগুলি হলো ভূমি রাজস্ব, কৃষি আয়ের ওপর কর, কৃষি জমির ওপর উত্তরাধিকার কর, কৃষি জমি সম্পর্কিত সম্পত্তি কর, রাজ্যে উৎপাদিত দ্রব্যের অন্তঃশুল্ক, চুঙ্গি কর, বৃত্তি কর ইত্যাদি। রাজ্যের ব্যয়, উন্নয়নমূলক ব্যয় ও অনুন্নয়নমূলক ব্যয় আছে। ভারতে কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক ভারতীয় সংবিধানের কোন তালিকায় অন্তর্ভুক্ত না, সপ্তম তালিকায়। এই কেন্দ্র রাজ্য যে সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনটা রয়েছে সপ্তম তালিকায়। একাদশ অর্থ কমিশনে কেন্দ্র রাজ্যকে 37.5% দিত। ত্রয়োদশ অর্থ কমিশন অনুযায়ী 39% হয়েছিল এবং চতুর্দশ 2013 সালে অর্থ কমিশনে রাজ্যগুলি বন্টনযোগ্য করের 42% পেত। ভারতীয় কর কাঠামোর কয়েকটি বৈশিষ্ট্য আমি তুলে ধরছি। যে কর বহির্ভূত রাজস্বের তুলনায় কর রাজস্বের গুরুত্ব সর্বাধিক। বর্তমানে কর রাজস্বের বিপুল বৃদ্ধির সাথে সাথে মোট অন্তর্দেশীয় উৎপন্ন জিডিপি কর রাজস্বের অনুপাত 8.9%। 2001 সালে ছিল, সেটা হয়েছিল 2013-14 সালে 10.2%। ভারতীয় কর কাঠামোয় পরোক্ষ করের মাধ্যমে সংগৃহীত অর্থের পরিমাণ বেশি, যদিও আগে এই রেশিওটা ছিল পরোক্ষ কর ভার্সেস প্রত্যক্ষ কর, আগে রেশিওটা ছিল 40:60, 1950-51-এ 2013-14-তে 56:44, অর্থাৎ পরোক্ষ করের গুরুত্ব অনেক বেশি। কোম্পানি কর থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ বেশি আয়করের তুলনায়। ভারতীয় কর ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হল কৃষি আয়করের নগণ্য ভূমিকা।
আমরা সবাই জানি যে কৃষি হচ্ছে ভারতের প্রধান জীবিকা, কিন্তু কৃষি আয়করের দেখা যাচ্ছে নগণ্য ভূমিকা রয়েছে কর ব্যবস্থায়, এবং কৃষি আয়কর কেন্দ্রীয় রাজস্বের তালিকার বহির্ভূত রাজস্ব। তা এই যে বিষয়গুলো আমি আজকে তুলে ধরলাম, এখান থেকে শর্ট প্রশ্ন হতে পারে, তোমরা একটু মন দিয়ে পড়বে। আজকে এই পর্যন্তই।